কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস 8-এর 10 নম্বর অধ্যায়, কোষে দেখি 10-এর 2, কোষে দেখি 10.2-এ ক্লাস 8-এর থেকে ত্রৈরাশিক পদ্ধতির 103 পেজে সবগুলো অঙ্ক এখানে করে দেখাবো। সো চলো তোমরা দেখো। প্রথমটাই বলেছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে। আর কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে প্রতিদিন কাজটি করবেন ত্রৈরাশিক পদ্ধতি হিসেবে হিসাব করো। 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবে, তাহলে দিন সংখ্যা আমাকে বের করতে হবে। এই অঙ্কতে দিন সংখ্যা মানে যেইটাকে বের করতে হবে সেটাকে লিখতে হবে লাস্টে, ঠিক আছে? ধরো এখানে দিন বের করতে হবে, দিনটাকে শেষে লিখবো। তো আগে কি বলেছে? জন বা লোক, মাঝখানে কি লিখতে হবে? ঘন্টা বা সময়, সময় ঘন্টা। আর হলো কি বের করতে বলেছে? দিন। তাহলে 14 জন লোক 4 ঘন্টা করে কাজ করলে 15 দিনে একটি কাজ শেষ হয়। সেই হিসাবে যদি এখন 24 জন লোক কাজটাকে করে, তাহলে 7 ঘন্টা করে কাজ করে এখন কত দিনে কাজটি শেষ হবে? দেখো এখানে দিনটা বের করতে হবে, তাই দিনটা লাস্টে করেছি। এইবার আমরা লেখার সময় কি করব? যেটাকে বের করতে হবে সেটার সাথে একবার এইটার সম্পর্ক, এটার সাথে একবার এটার সম্পর্ক, মানে এটার সাথে একবার এইটার সম্পর্ক, আবার এটার সাথে একবার এটার সম্পর্ক। তো এমন ভাবে দুটো সম্পর্ক করতে হবে। তাহলে প্রথম ধাপে লিখতে হবে দিন। জন যদি বাড়ে, ধরো কোন একটা কাজ তুমি লোক বাড়াচ্ছ, একটা কাজ করবে, ধরো তুমি ঠিক করেছো 10 দিনে কাজ করবে, তুমি 5 জন লোক নিয়েছো। তো এখন তুমি 5 জনের বদলে 10 জন লোক করলে, 10 জন লোককে নিলে, তাহলে কি তোমার দিন কম লাগবে না বেশি লাগবে? বেশি লোক নিচ্ছ তাহলে তাড়াতাড়ি কাজটা শেষ হবে, তাই না? তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য বেশি নিচ্ছ। তাহলে দেখো যে একটা বাড়লে আরেকটা যদি কমে তাহলে ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে জনের সাথে দিন লিখবো যে প্রথম ধাপে জন বাড়লে দিন কমবে, অতএব ব্যস্ত সম্পর্ক। আর দ্বিতীয় ধাপে কার সাথে? দিনের সাথে সময় সম্পর্ক করব। দিন যদি বাড়ে, সময় যদি তোমার যদি বাড়ে, তাহলে দিন ধরো তুমি যদি কাজ এখন 4 ঘন্টা করে করছিলে, এখন 5 ঘন্টা করে করছে, তাহলে নিশ্চয়ই দিনও কমে যাবে, তাই না? তুমি যত সময় বেশি কাজ করবে দিন সংখ্যা তত তোমার কম লাগবে। তাহলে সময়ের সাথে দিনও কিন্তু ব্যস্ত সম্পর্ক, মানে সময় বাড়লে, কাজের সময় বাড়লে দিন, সময় বাড়লে দিন কমবে, অতএব ব্যস্ত সম্পর্ক। তাহলে এটার সাথে এটা ব্যস্ত সম্পর্ক হলো, এটার সাথে এটা ব্যস্ত সম্পর্ক হলো, দুটো ব্যস্ত সম্পর্ক। এবার জায়গা ধরছে না, মুছে দিচ্ছি, এইটুকু মুছে দেবো। তোমরা লিখে নিয়েছো, এইটুকু মুছে দিলাম। এইবার সম্পর্কটা করব, ঠিক আছে? সমস্যাটি হলো, বা গণিতের ভাষায় সমস্যাটি হলো নির্ণেয় দিন সংখ্যা। দিন সংখ্যা কত? দেখো যেইটা জিজ্ঞাসা চিহ্নর উপরে থাকবে সেটাকে কিছু না দেখে সেইটাকে লিখবে আগে, ঠিক আছে? তারপর এটার সাথে এটা কি সম্পর্ক ছিল? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক থাকলে যেমন ছিল ঠিক তেমন লিখবে। উপরে 4 আছে, উপরে 4 লিখবে, নিচে 7 আছে, নিচে 7 লিখবে। এটার সাথে এটাও ব্যস্ত সম্পর্ক ছিল, তাহলে যেমন ছিল তেমন লিখবে, অ্যাজ ইট ইজ লিখবে। উপরে 14 ছিল, 14 লিখবো, নিচে 24 ছিল, 24 লিখবো। এবার কাটাকাটি করবো, ঠিক আছে? 24টাকে ভালো করে লিখি, 24 লিখবো। এবার 7 2 24, এটা কাটলে 12, 4 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 3 5 15, তাহলে কদিন হলো? 5 দিন। 5 দিন। তাহলে নির্ণয় দিন কত? 5 দিন। তাহলে লিখবো যে 24 জন লোক
7 ঘন্টা করে কাজ করলে 5 দিনে কাজটি শেষ হবে। লোকটা লিখবো 24 জন লোক 7 ঘন্টা করে কাজ করলে 5 দিনে কাজটি শেষ হবে। বোঝা গেল? আচ্ছা, মুছে দিলাম। তোমরা টুকে নিয়েছো পুরো অঙ্কটা, বুঝতে পেরেছো নিশ্চয়ই। দেখো পরের অঙ্কটা। সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠা বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে দুইটা দেখো কি বের করতে বলেছে, বইতে কতগুলো পৃষ্ঠা লাগবে। তাহলে পৃষ্ঠার সংখ্যা যেহেতু চেয়েছে, তাহলে পৃষ্ঠা শেষে লিখবো। আগে কি লিখবো? লাইন সংখ্যা, লাইন, তারপরে হলো শব্দ, আর লিখবো কি পৃষ্ঠা। পৃষ্ঠা কটা করে লাইন আছে? 25টা করে লাইন আছে। প্রতি লাইনে কটা করে শব্দ আছে? 8টা করে শব্দ আছে এবং 8টা করে শব্দ থাকায় 105 পৃষ্ঠা হয়েছে। এবার কি হলো চেঞ্জটা, এবার 25টার বদলে 30টা করে লাইন থাকবে। আর এইখানে 8টা করে শব্দ ছিল, 8টার বদলে সেখানে থাকবে তোমার 10টা করে শব্দ ভরবে এবং পৃষ্ঠা কতগুলো লাগবে। একটা জিনিস ভাবো যে ধরো এই বইটাতে তোমার 25টা লাইন আছে, এইরকম করে 25টা লাইন আছে। সাপোজ এটা ধরে নাও যে এখানে 25টা লাইন আছে, ঠিক আছে। এবার 25টা লাইনে প্রত্যেকটা লাইনে 8টা করে শব্দ আছে, তাতে এই বইটাতে মোটামুটি 105টা পৃষ্ঠা আছে, ঠিক আছে। তাহলে কি বললাম যে এই প্রত্যেকটা লাইন এরকম 1 2 3 4 এরকম করে 25টা লাইন আছে এবং প্রত্যেকটা লাইনে তোমার 8টা করে শব্দ আছে, তাই বইটা 30টা 105টা পেজ হলো। এবার তার বদলে নতুন বই ছাপা হলো। নতুন বইতে এইবার এই 25টা লাইন ছিল না, 25টা লাইনের বদলে 30টা বানানো হলো। লাইনগুলোকে ছোট ছোট করে দেওয়া হলো, ওয়ার্ড ছোট করে দেওয়া হলো এবং সেই লাইনগুলো 25টা করে ভরানো ছিল, এবার 30টা করে ভরানো হবে লাইনে। 30টা লাইন দিলাম এবং ওয়ার্ডের সংখ্যাও চেঞ্জ করলাম। এখানে 8টা করে লেখা ছিল, 8টা, সেই জায়গায় আমি 10টা করে পড়লাম। তাহলে বলো যে 25টার বদলে 30টা লাইন হলো আর 8টার বদলে 10টা করে ওয়ার্ড ভরলাম, তাহলে পৃষ্ঠা কি 105টাই লাগবে? 105টা তো লাগবে না, নিশ্চয়ই কম পেজ লাগবে। কেন কিনা এক পেজে আমি 30টা করে ভরেছি, আগে আমার 25টা করে লাইন ছিল, এখন সেই পেজে আমার 30টা করে লাইন থাকবে এবং আগের যে পেজে আমার 8টা করে, একটা লাইনে 8টা করে ওয়ার্ড ছিল, সেই লাইনে এখন তোমার 10টা করে ওয়ার্ড থাকবে। তাহলে নিশ্চয়ই 105টা পৃষ্ঠা লাগবে না, তাই না? তাহলে দেখো যে পৃষ্ঠা শব্দ যদি বাড়ে, মানে আগে লাইনের থেকে এটার সাথে সম্পর্ক করি, যে লাইন সংখ্যা যদি বাড়ে, লাইন সংখ্যা বাড়লে পৃষ্ঠা কি হবে? পৃষ্ঠা কম লাগবে। তাই এটা ব্যস্ত সম্পর্ক, মানে লাইনের সাথে পৃষ্ঠা ব্যস্ত সম্পর্ক। এবার দেখো শব্দের সাথে পৃষ্ঠা, শব্দ যদি 8টা থাকে, এবার 10টা করে হয়, তাহলে শব্দ যদি একটা লাইনের মধ্যে বেশি বেশি করে লেখো, মানে একটা পেজে যদি, যেখানে তুমি 25 মানে ধরো 50টা ওয়ার্ড লিখছিলা, সেই জায়গায় এখন তুমি যদি 100টা ওয়ার্ড লেখো, তাহলে পৃষ্ঠা তো নিশ্চয়ই কম লাগবে। তাহলে শব্দ পৃষ্ঠার সাথেও তাহলে কি লিখবো, যে পৃষ্ঠা সংখ্যা, মানে শব্দ সংখ্যা বাড়লে, শব্দ দিয়ে লিখি, শব্দ সংখ্যা বাড়লে পৃষ্ঠা কমবে। তাই শব্দের সাথে পৃষ্ঠা ব্যস্ত সম্পর্ক। ওকে, তাহলে এখানে লিখবো ব্যস্ত সম্পর্ক। এইবার সমাধানটা করবো যে পৃষ্ঠা সংখ্যা হবে, অতএব নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা, অতএব নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা কত?
100, দেখো জিজ্ঞাসা চিহ্নর ওপরে যেটা আছে সেটাকে আগে ওপরে লিখবো, ঠিক আছে। তারপরে যেটা আছে এটার সাথে ব্যস্ত সম্পর্ক ছিল, ব্যস্ত সম্পর্ক থাকলে আমি কি বলেছি, ব্যস্ত সম্পর্ক থাকলে যেমন আছে তেমন লিখবো। ওপরে 8 আছে গুণ দিয়ে ওপরে 8 আছে 8 লিখবো, নিচে 10 আছে নিচে 10 লিখবো। এখানে এটার সাথে ব্যস্ত সম্পর্ক, তাই এটাও যেমন আছে তেমন লিখবো। 25 30, আমার ক্যালকুলেশনটা দেখবে, ঠিক আছে, কত সহজে করা যাচ্ছে সেটা তোমরা দেখবে, এবং এই প্রসেসেই তোমরা সবাই করবে। যদি ক্যালকুলেশনটা আমার মতন করে করতে পারো তাহলে তো তোমাদের অঙ্ক অনেক সোজা হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা বা যেইভাবে আমি কাটাকাটিটা করবো সেটাকে তোমরা কপি করার চেষ্টা করো। দেখো এইখানে 5 25 আছে, এটাও 25 এটাও মানে 30, 5-এর গুণিতক, তাহলে এটা 5 দিয়ে কাটছে, 5 5 25 5 6 30। ওকে, এই 5 দিয়ে এই 10 কে কাটলে 2 হচ্ছে, হলো। এই 2 দিয়ে 8 কে কাটলে 4 হচ্ছে। 4 কে যদি 2 দিয়ে কাটি তাহলে 2 হবে, এখানে 3 হবে। 3 দিয়ে 3 105-এর ভিতরে যায়, কি করে বুঝলাম, দেখো 1 0 5 যদি ডিজিটগুলোকে যোগ করি, আমি বারবার বলেছি, যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে 1 0 5 যোগ করলে কত হবে, 1 0 5 মানে 5 আর 1 যোগ করলে 6, 6 হলো তোমার 3-এর গুণিতক, 3 দিয়ে গুণে 6, তাহলে 3-এর গুণিতক বা 3 বা 3-এর গুণিতক হলে সেই সংখ্যাগুলো 3 দিয়ে কাটাকাটি যায়, ঠিক আছে। যেমন ধরো 1 1 1 1 1 1 1 1 1 মানে কি, 1 1 1 মানে হলো 1 যোগ 1 যোগ 1 যোগ করলে কত হয়, 1 2 3, তাহলে 3 হচ্ছে, তাহলে 111-কে অবশ্যই 3 দিয়ে যাবে। এমন যে কোনো সংখ্যা তুলবে, যে কোনো সংখ্যা যোগ করে দেখবে, যতগুলো ডিজিট থাকুক, 7টা 8টা 10টা যতগুলো ডিজিট থাকুক না কেন, তাদেরকে যোগ করবে। যোগ করার পরে যদি 3 বা 3-এর গুণিতক হয় তাহলে বুঝে নেবে যে সেটা 3 দিয়ে কাটাকাটি যাবে। তাহলে 5 আর 1 6, তাহলে অবশ্যই এটা 3 দিয়ে যাবে। তাহলে 3 দিয়ে 10-এর ভিতরে 3 কবার যাবে, 3 তিরিকে 9, 3 বার। হাতে রইলো 1, সেই একটা 5-এর আগে বসলে 15, 3 5 15, তাহলে ওপরে এখানে 2 আছে একটা, আর এখানে 35, 35 গুণ 2 সমান সমান 70 পৃষ্ঠা। তাহলে 30টা আমরা উত্তর লিখবো কি, 30 লাইন, প্রতিটা পেজে 30টা করে লাইন ও 10টি করে শব্দ থাকলে বইটা সম্পূর্ণ করতে আমার 70 পৃষ্ঠা লাগবে, ঠিক আছে। এইটুকু উত্তর লিখবো লাস্টে। আবার বলছি যে 30 লাইনে, প্রতিটা পৃষ্ঠাতে 30টা লাইন ও 10টা করে যদি শব্দ থাকে প্রতি লাইনে, তাহলে 70টা পৃষ্ঠা লাগবে বইটা সম্পূর্ণ করতে। হলো, বোঝা গেল সম্পূর্ণটা? টুকে নাও, তোমরা টুকে নাও সুন্দরভাবে। নিয়েছো, মুছে দিলাম। তিনেরটা দেখো, একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে? সময় মতো চাষ করতে হলে দেখো 4 দিন 540 বিঘা জমি টোটালে ছিল, 14টা ট্রাক্টর কাজ করছিল, 14 দিনে চাষ করতে হবে। যা কন্ট্রাক্ট আছে তাতে ওই 540 বিঘা জমিকে 14 দিনের মধ্যে চাষ করে ফেলতেই হবে। একটা কন্ট্রাক্ট আছে, যে কন্ট্রাক্ট আছে যা করবি জানি না, তুই 140 দিনের মানে এই 14 দিনের মধ্যে 540 বিঘা জমি চাষ করে দিতেই হবে, ঠিক আছে, নাহলে টাকা পাওয়া যাবে না। তো সেই অনুযায়ী প্রথমে কি হলো, প্রথম 4 দিনে 5টি ট্রাক্টর 120 বিঘা চাষ করলো। এবার এই হিসাব করে দেখলো যে এইভাবে যদি কাজ করা হয় তাহলে ঠিক এই 14 দিনের মাথায় 540 বিঘা জমি চাষ করা হবে না, ঠিক আছে। তো তখন হিসাব করে বললো যে ঠিক আছে, তাহলে আরো কিছু ট্রাক্টর এক্সট্রা কাজে লাগাতে হবে। সেইটাই বলেছে যে কটা ট্রাক্টর এক্সট্রা কাজে লাগাতে হবে, মানে অতিরিক্ত কটা ট্রাক্টর আর কাজে লাগাতে হবে। কটি ট্রাক্টর মানে শেষ করতে হলে আর কটি ট্রাক্টর কাজে লাগাতে হবে বলেছে। তাহলে দেখো প্রথমে কি বের করতে হবে, ট্রাক্টর সংখ্যা, তাই তো। তাহলে আমার বিঘা জমি
আর হলো দিন, আর হলো ট্রাক্টর সংখ্যা। ট্রাক্টর সংখ্যা বিঘা কত 500, যে হিসাবে আমাদের আছে কাজটা দেখো, সেই হিসাবে যে হিসাবে ট্রাক্টর যেরকম কাজ করে সেই হিসাবে 120 বিঘা জমিকে, মানে যেটা হয়ে গেছে আমরা সেটা নিয়ে কাজ করব। 120 বিঘা জমি 4 দিনে 5টা ট্রাক্টর, মানে 5টা ট্রাক্টর 4 দিনে 120 বিঘা জমি চাষ করতে পারে। 120 বিঘা কিন্তু অলরেডি হয়ে গেছে, 4 দিন কাজ হয়ে গেছে। তাহলে বাকি আছে কদিনের কাজ? 14 দিনের মধ্যে শেষ করতে হবে টোটালে। তাহলে 4 দিনের কাজ কিন্তু হয়ে গেছে, তাহলে বাকি আছে কদিনের কাজ? বাকি আছে আর 10 দিনের কাজ, মানে কাজটা আর 10 দিনের মধ্যে করেই দিতে হবে, ঠিক আছে? তার মানে টোটালে 14 দিনে কাজ করতে হতো, তার মধ্যে 4 দিন কিন্তু করে ফেলেছে। 4 দিনে কত বিঘা করেছে? 120 বিঘা। আর এটা লিখে নাও যে, আচ্ছা এইভাবে লিখে দিই, 14 বিয়োগ 4 সমান সমান 10 দিন। তাহলে 10 দিনের কাজ এখনো বাকি রয়েছে। আর বিঘা কত বাকি রয়েছে? যে 540 বিঘা করতে হতো, তার মধ্যে 120 বিঘা কিন্তু অলরেডি ডান, ঠিক আছে? 4 দিনে কিন্তু 120 বিঘা হয়ে গেছে। তাহলে আর কত করতে হবে? 420 বিঘা আরো করতে হবে। তাহলে হিসাবে কি 420 বিঘা জমি 10 দিনে করতে গেলে কটি ট্রাক্টর লাগবে? ঠিক আছে, দেখো ট্রাক্টর সংখ্যা তুমি যদি বাড়াও তাহলে দিন কি হবে? দিন কম লাগবে। তুমি যদি এখন 5টার বদলে 10টা ট্রাক্টর নাও, 4 দিন কি লাগবে তোমার? নিশ্চয়ই কম দিন লাগবে। আবার ট্রাক্টর সংখ্যা কমিয়ে দিলে দিন বেড়ে যাবে। আবার ট্রাক্টরের সাথে বিঘা, ট্রাক্টর তুমি যত বাড়াবে, ট্রাক্টর তুমি যত বাড়াবে তত তোমার বিঘা জমি চাষ বেশি করতে পারবে, তাই না? তাহলে ট্রাক্টরের সাথে বিঘার কিন্তু আবার সরল সম্পর্ক। তাহলে তোমার যত ট্রাক্টর বেশি বানাবে, তুমি 10টা ট্রাক্টর নিলে বেশি জমি চাষ করবে, 5টা ট্রাক্টর নিলে কম জমি চাষ করবে। তাহলে লিখবো ট্রাক্টরের সাথে জমির সরল সম্পর্ক। কেন কিনা যত ট্রাক্টর আমার বাড়বে তত আমার জমি চাষের পরিমাণও বাড়বে। তাই লিখবো ট্রাক্টর ও জমির চাষের পরিমাণ সরল সম্পর্ক, ঠিক আছে? আর ট্রাক্টর যদি তোমার বাড়ে তাহলে দিন সংখ্যা কম লাগবে। এবার লিখবো ট্রাক্টরের সাথে ট্রাক্টর সংখ্যা ও দিনের সাথে ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? তাহলে এইটা পেলাম, এটার সাথে এটা সরল সম্পর্ক, এটা পেলাম, এটার সাথে এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে অবশ্যই লিখবো যে নির্ণেয় ট্রাক্টর সংখ্যা, নির্ণেয় ট্রাক্টর সংখ্যা। তাহলে দেখো জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা আছে সেটাকে সবার আগে লিখবো, গুণ চিহ্ন দেব। এটার সাথে এটা কি সম্পর্ক ছিল? ব্যস্ত সম্পর্ক। তাই ব্যস্ত সম্পর্ক থাকলে অ্যাজ ইট ইজ লিখবো, যেমন থাকে তেমন লিখবো। এটার সাথে এটা সরল সম্পর্ক ছিল, সরল সম্পর্ক থাকলে নিচেরটা ওপরে চলে যাবে, মানে নিচেরটা ওপরে লিখবো। নিচে 420 আছে, 420কে ওপরে লিখবো আর ওপরেরটাকে নিচে লিখবো 120। এখানেও ক্যালকুলেশনটা দেখবে যে কত সহজে আমি করছি, তোমরাও ঠিক তত সহজেই করবে, ঠিক আছে? দেখো আমি অন্য কালি দিয়ে করছি। এই শূন্য কেটে দিলাম, ওকে? 4 দিয়ে কাটলাম 12কে, 3 4 12, 4-এর গুণিতক, 4-এর ঘরের নাম তো বলো, 3 4 12, 12 হয়, তাই 3 হলো। 4 দিয়ে কাটলাম। এবার 3 দেখো 42কে 3 দিয়ে কাটে, 4 আর 2 6, তার মানে 4 আর 2 যোগ করলে 6 হয়, 6 মানে 42। আর এমনিতেও জানো যে 3 14 42, তাই না? তাহলে এবার হলো 14, 5 দিয়ে দেখো 10কে কাটে 2 বার, আর এই 2 দিয়ে 14কে কাটে 7, তাহলে কত হলো? 7টি ট্রাক্টর, ঠিক আছে? এবার দেখো এখানে ব্যাপারটা হলো যে ট্রাক্টর টোটালে
যদি আমার 420 বিঘা জমি আমি 10 দিনে করতে যাই, তাহলে আমার লাগবে কত? 7টা ট্রাক্টর লাগবে। তাহলে লিখবো যে 7টা ট্রাক্টর আমার লাগবে। আমার কাছে কটা ছিল? 5টা ট্রাক্টর অলরেডি ছিল। 5টা ট্রাক্টর কিন্তু অলরেডি চাষ করে গেছে, 4 দিন কিন্তু চাষ করেছে। এখন এই সময় কাজ করতে গেলে, মানে এই সময়ের মধ্যে, এই 10 দিনের মধ্যে, বাকি 10 দিনের মধ্যে যে চাষ করি, তাহলে আমার 7টি ট্রাক্টর লাগবে। তাহলে আমার কাছে তো 5টা অলরেডি ছিল, অতিরিক্ত আর কটা লাগবে? আমার প্রশ্নতে বলেছে আর কটি ট্রাক্টর লাগবে, আর মানে এক্সট্রা আর কটা ট্রাক্টর লাগবে? 5টা ট্রাক্টর আমার ছিল, এক্সট্রা আর কটা লাগছে? 2টো। তাহলে আমি লিখবো যে অতএব অতিরিক্ত 7 - 5 2টি ট্রাক্টর লাগবে। 2টি ট্রাক্টর লাগবে। বোঝা গেল? পুরো অঙ্কটা তোমরা বুঝতে পারলে? টুকে নাও, তারপরে মুছে যাচ্ছি। টোকা হয়ে গেছে, চলো মুছে যাচ্ছি। চারেরটা দেখো, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3-এর 7 অংশ, মানে 7-এর 3 অংশ সারান। আর 10 জন লোক কাজটি করতে আসেন, 10 জন লোক কাজটি করতে আসেন। যদি 30 জন লোক 15 দিনে একটি গ্রামের 7 ভাগের 3 ভাগ অংশ, মানে 3-এর 7 অংশ কাজ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসে, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করো। লিখবো মনে করি মোট অংশ 1, মনে করি রাস্তার মোট অংশ 1, মনে করি রাস্তাটি 1 অংশ। 3-এর 7 অংশ কাজ হয়েছে। দেখো 7 ভাগের মধ্যে 3 ভাগ, 7টা ভাগ করেছি, তার মধ্যে 3 ভাগ হয়ে গেছে। এখন বাকি আছে কত? বাকি আছে 7 ভাগের মধ্যে 4 ভাগ বাকি আছে। তাহলে হয়েছে, বাকি আছে 1 বিয়োগ 3-এর 7, তার মানে 4-এর 7 অংশ, এত অংশ বাকি আছে, তাই না? দেখো 3-এর 7 অংশ কাজ হয়ে গেছে। এবার বাকি আছে কত? বাকি আছে 7 ভাগের মধ্যে 3 ভাগ অলরেডি ডান। তাহলে এখন 7 ভাগের মধ্যে 4 ভাগ বাকি রয়েছে, ওই কাজটাকে এখন করতে হবে। তাহলে বলেছে যে জন আমার বাকি অংশ সাথে কত দিন লাগবে? তাহলে জন অংশ, জন অংশ আর দিন, দিনটাকে পরে লিখলাম কেন? দিনটাকে আমার বের করতে হবে, যেটাকে বের করতে হয় সেটা লাস্টে লিখলে সুবিধা হয়, ওর জন্য লিখছি, না লিখলেও কিছু অসুবিধা নেই। সো 30 জন লোক 3-এর 7 অংশ করছে ক দিনে? 15 দিনে। এবার আরো 10 জন আসলো, 10 জন মানে 30 জন তো ছিলই, আরো 10 জন আসলো, সমান সমান হলো কত? 40 জন। 40 জনের ছাড়াবে কত অংশ? এখন এই 4-এর 7 অংশ ছাড়াবে কত দিনে? ঠিক আছে, এই অংশ থেকে ভয় পাবে না। দেখো নিচে 7 আছে, নিচে 7 আছে, কেটে যাবে, ইজিলি কেটে যাবে। তার জন্য এই অংশ থেকে ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট তোমরা যেভাবে জানো ঐকিক নিয়মের পদ্ধতি, সেইভাবে অঙ্কটা করবা, দেখবা লাস্টে অংশ কেটে যাবে। আর ক্যালকুলেশন দেখে ভয় পাবে না, ইজিলি ক্যালকুলেশন করবে, সব ক্যালকুলেশন বা সমাধান সব সহজভাবে করবে। আর তোমাদের যেহেতু ক্লাস 8, তো বা যে কোনো ক্লাসই হোক, যখনই সমাধান দেয় না, তো পরীক্ষক যারা প্রশ্ন করে তারা জানে যে টাইমের মধ্যে অঙ্কটাকে করতে হবে, তো সে কতটা স্মার্টলি অঙ্কটাকে করতে পারবে এবং কত সময় বাঁচাতে পারবে। এবং অঙ্কগুলো এমনভাবেই দেবে যে প্রত্যেকটা অঙ্কতে মানে সময় বাঁচানোর মতন করে দেবে। এবার আমরাই সেগুলোকে জটিল করি, সো ক্যালকুলেশনে আমরা জটিল করব না, ঠিক আছে? সো চলো, আমি যেভাবে করছি তোমরা সেভাবে সেই রকম করে করার প্র্যাকটিস করো, সব অঙ্ককে প্র্যাকটিস করো। দেখো তোমাদের ক্যালকুলেশন আমার মতন অনেকটা মানে সহজ হয়ে যাবে। এবার দেখো দিনের সাথে অংশ সরল সম্পর্ক, যত দিন বাড়বে তত বেশি কাজ হবে। তাহলে লিখবো যে দিনের সাথে অংশ
সরল সম্পর্ক। আর দিন, দেখো জন লোক যদি তোমার বাড়ি, তুমি বলেছিলাম না একটা কাজ তুমি করাচ্ছ, এখন 30 জনকে দিয়ে করাচ্ছ, তাহলে তোমার সেখানে 15 দিন লাগছে। এবার তুমি সেখানে 30 জনের বদলে 40 জন নিয়েছো, 40 জন নিলে তোমার 15 দিন কি লাগবে না আরো কম লাগবে? নিশ্চয়ই জন লোক সংখ্যা তোমার বাড়ছে, তাহলে দিন সংখ্যা কমে যাবে। অর্থাৎ দিনের সাথে সরল সম্পর্ক এবং জনের সাথে দিন, লোকের সাথে বা জনের সাথে লোকের সাথে দিন ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক অর্থাৎ লিখবো যে নির্ণয় দিন সংখ্যা। কি করব দেখো, বলেছিলাম যে জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা আছে সেটা আগে লিখবো, দিয়ে গুণ চিহ্ন দেব। এটার সাথে এটা ব্যস্ত সম্পর্ক, এটার সাথে এটা ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত হলে কি বলেছি যে অ্যাজ ইট ইজ লিখবো, যেমন আছে ওপরে তেমন নিচে লিখে দেব। হলো। এবার এখানে এটা সরল সম্পর্ক, তাহলে সরল সম্পর্ক থাকলে ওপরেরটাকে নিচেরটাকে উপরে আর ওপরেরটাকে নিচে, 3 এর 7। ঠিক আছে। এটার সাথে এটা ভাগ সম্পর্ক, এইটুকু দেখে কিন্তু ভয় পাবে না। 15 গুণ 30/40 সমান ইন্টু 4 এর 7। এটা ভাগ সম্পর্ক, তাহলে ভাগ থাকলে নিচেরটা চলে যায়, গুণ হওয়ার পরে ভাগ থাকলে আমরা সেখানে গুণ চিহ্ন দিই। তাহলে এটা তো ভাগে আছে, ভাগ, এটার সাথে এটা ভাগ সম্পর্কে, বাই মানে দেওয়া তো ভাগ, এই যে বাই দেওয়া, এটার সাথে এটা ভাগ সম্পর্কে আছে, এটার সাথে এটা ভাগ সম্পর্কে আছে। তাহলে ভাগ দেওয়া মানে আমি এটাকে আবার গুণ দেবো, ভাগ চিহ্ন থাকলে আমরা কি করি গুণ দিই, আর গুণ দিলে পরেরটাকে উল্টে দিই, উল্টে দিই মানে 7 উপরে চলে যাবে, 3 নিচে চলে আসবে, এই 7 এই 7 কেটে যাবে, এই 0 এই 0 কেটে গেল, এই 3 কেটে গেল, এই 4 কেটে গেল, শুধু 15 থেকে গেল। তাহলে 40 জন লোক 7 ভাগের 4 ভাগ করবে 15 দিন। ঠিক আছে। দেখো এইখানে 3 এর 4, উত্তর কিন্তু একই বেরোলো। দেখো এখানে 15 দিন লাগতো, এখানেও 15 দিন লাগবে, কিন্তু ব্যাপারটা কি বলতো, এখানে লোক সংখ্যা বাড়লো কিন্তু কাজও তো বেড়েছে। দেখো 7 ভাগের এখন 4 ভাগ করতে হবে, কিন্তু 4 ভাগ সেই 15 দিনেই করবে, তাই এখানে কিন্তু সেই হিসাবে মানে দিন সংখ্যা কিন্তু আমার আলটিমেটলি কমলো। যদি এই হিসাবে চলতো 30 জন লোক দিয়ে করতাম তাহলে কিন্তু আরো বেশি দিন সংখ্যা লাগতো। ঠিক আছে। যেহেতু আমি লোক সংখ্যা বাড়ালাম তাই আমার কাজের পরিমাণও বেড়ে গেল, কাজের পরিমাণও বাড়লো, মানে 60 ভাগের এখন 4 ভাগ করতে হবে, তাই সেটা করে দেবে বাকি 15 দিনে। তাহলে 15 দিন। তাহলে কি লিখবো যে 40 জন লোকে 4 এর 7 অংশ বা বাকি অংশ কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারবে। এই উত্তরটা তোমরা লিখে নেবে। কি লিখবো, যেখানে লিখে নাও, আমি বলছি যে 40 জন লোক বাকি অংশ কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারবে। হলো, টুকে নিয়েছো, মুছে দিলাম। 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তাহলে আমার লিখবো যে সময় চেয়েছে, তাহলে সময়টাকে শেষে লিখবো। তাহলে প্রথমে লিখবো হলো পাম্প, অশ্ব ক্ষমতা সম্পূর্ণ পাম্প, অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প। পাম্প বোঝো তো, যে মোটর আছে না, মোটর যেই মোটর দিয়ে আমরা জল তুলি, বাড়িতে ট্যাঙ্কিতে জল ভরা হয় বা মেশিন দিয়ে যে জল দেওয়া হয়, সেচ দেওয়া হয় যেমন জমিতে, সেই পাম্পগুলো, সেই জলের পাম্পগুলো। ঠিক আছে, জলের মেশিন। ঠিক আছে, অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প। আর হলো তোমার আছে কি, জলের পরিমাণ, জল আর হলো সময়। তাহলে কত অশ্ব ক্ষমতা সম্পন্ন, তোমার হলো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টা সময়, কিন্তু ঘন্টাতে 8 ঘন্টায় তুলতে পারে। সেইখানে এবার আমি 5 এর বদলে 5
মানে যেটার পাওয়ার ছিল 5 সেইটা আমি এখন বাড়িয়ে কত করে দিলাম, 7 করে দিলাম। এবার আমার জল তুলতে হবে 63 লিটার। আর কত সময় লাগবে দেখো, সময়ের সাথে অশ্বক্ষমতা সম্পন্ন পাম্প, তুমি একটা সাধারণ হিসাব ভাবো, যেই পাম্পটাতে 5 হর্স পাওয়ার আছে, মানে যেই একটা মোটর যার ক্ষমতা এফিসিয়েন্সি 5 হর্স পাওয়ার, সেটাতে জল তুলবে ঠিকঠাক। যদি আমি পাওয়ার বাড়িয়ে দিই, 5-এর বদলে 7 লাগিয়ে দিই, এখন 7 হর্স পাওয়ার এইচপি 7 লাগিয়ে দিই, তাহলে তোমার বলো জল বেশি তুলবে। আর জল বেশি তোলা মানে সেই এইটাতে যা তুলতো এতে তার থেকে বেশি জল তুলবে, তাই না? আর বেশি জল তোলা মানে কি, সময় কমে যাবে, কম সময়ে বেশি জল তুলবে, তাই না? তাহলে লিখবো সময়ের সাথে অশ্বক্ষমতা পাম্প, বা সময়ের সাথে পাম্প সংখ্যা ব্যস্ত সম্পর্ক। এবং সময়ের সাথে জল, সময় যত সময় ধরে তুমি মেশিন চালাবে তত বেশি জল উঠবে, আর তত বেশিক্ষণ ধরে জল উঠবে। এবং 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 সময়ের সাথে জল তোলার পরিমাণ সরল। তাহলে কি লিখবো, অতএব সময় নির্ণয় সময় বা সময় লাগবে, এখানে লিখবো সময় লাগবে। কি বলেছি, যেটা জিজ্ঞাসা চিহ্ন আগে থাকে সেটা লিখবো 5-এর 7, আর এটা সরল সম্পর্কে ছিল তাই ওপরে লিখবো এটাকে, আর এটা ব্যস্ত সম্পর্ক ছিল তাই এটাকে নিচে লিখবো। এবার অন্য কালি দিয়ে করি, কাটাকাটিটা তোমরা খেয়াল করো যে আমি কত সহজে করছি। এই 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে গেল, 7 9 63 হলো। এবার দেখো 9 দিয়ে 36কে কাটবো, 4 9 36, 4 দিয়ে এই ওপরের 8কে কাটবো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে কত, 10 ঘন্টা। দেখো ক্যালকুলেশন একদম মিনিমাম করলাম, কিছুই করলাম না, একদম সাধারণ কাটাকাটি, শুধু দেখে দেখে করলাম কার সাথে কাকে করলে সব থেকে কম সময় এবং সহজ হবে। তোমাদের মাথাকেও কিন্তু তোমরা এভাবে ট্রেন করবে, যে সবসময় খোঁজার চেষ্টা করবে যে আমি পেলাম এখানে 36 পেলাম 63, মানে 3 দিয়ে কাটবে ফটফট করে কেটে দেবো তা না, কিন্তু আগে দেখবো যে এর থেকেও সহজ উপায় কি আছে, দেন সেটাকে কেটে এইভাবে করবো। তাহলে দেখবো তোমাদের ক্যালকুলেশন মানে এই কাটাকাটিটা অনেক ছোট হবে এবং নির্ভুল হবে। আর যত বেশি ক্যালকুলেশন করবে, যত বেশি নিজে ঘাবড়ে থাকবে, তত তোমার মানে নিজে যত জটিল করবে অঙ্ককে তত বেশি জটিল হবে, আর অঙ্ক ভুল হওয়ার চান্স থাকবে তত বেশি। মাথাকে ট্রেন করবে যে যত সহজে পারবো আমি অঙ্কটাকে সহজে করব এবং সুস্থভাবে মানে নির্ভুল করব, দেখবে তোমার মাথা তোমাকে ঠিক খুঁজে বের করে দেবে। ঠিক আছে, সো ঘাবড়াবে না, স্মার্টলি অঙ্ক করবে, কম সময়ে মানে অনেক বেশি অঙ্ক করতে পারবে এবং নির্ভুল করতে পারবে। এইভাবে অঙ্ক করলে দেখো কাটাকাটিতে তোমার কতক্ষণ লাগলো, হার্ডলি 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে কাটাকাটি। এবার তুমি যদি মানে এই উল্টো পাল্টা করে এই সাইড ওই সাইড করে কাটতে যেতে, তাহলে সেখানে দেখা গেলো 5 মিনিট লেগে যেত। তো সেই টাইমটা বাঁচিয়ে তুমি অন্য একটা অঙ্ককে কম সময়ের মধ্যে বা ঠিকঠাক পরীক্ষার টাইমের মধ্যে সঠিক সময় করে না মানে করে দিতে পারবে, এবং তুমি টাইম বাঁচাতে পারবে এবং ভালো করে বুঝে শুনে অঙ্কগুলোকে করতে পারবে, সেটা টাইম পাবে। এবার তুমি যদি একটা অঙ্ককে বেশি টাইম লাগিয়ে দাও, তাহলে পরের অঙ্কতে টাইম সেটা কাটা পড়বে না, আর তোমার তো পরীক্ষায় টাইম লিমিটেড, তো তোমাকে সেই টাইমের মধ্যে অঙ্ক করতে হবে এবং খাতা জমা দিতে হবে এবং বেশি নাম্বারও পেতে হবে। ঠিক আছে, চলো শিখিয়ে দেবো। মোটামুটি আমার এইখানে যতগুলো অঙ্ক আছে আমি করে দেবো, স্মার্টলি করার চেষ্টা করব, তোমরা দেখবে কপি করো আর কাটাকাটিগুলো দেখো ক্যালকুলেশনটা কিভাবে করছে। আর হ্যাঁ, নামটা মুখস্থ কিন্তু রাখতে হবে, 1 থেকে 20 পর্যন্ত যেন ঠোঁটস্থ থাকে, নামটা মুখস্থ থাকলে ক্যালকুলেশন হবে তখন। চলো তাহলে দেখো 8 ঘন্টা যেটা লাগতো এখন 8 ঘন্টা, সেটা এখন জলও বেশি তুলবে, 63,000 লিটারও জল তুলবে, আর টাইমও লাগবে 10 ঘন্টা। তাহলে কি লিখবো, যে 7টি পাম্প মানে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প জল তুলবে, 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 জল তুলবে 10 ঘন্টাতে। ঠিক আছে, ক্লিয়ার হলো? এর সাথে সাথে এই পার্টটা শেষ করলাম। আর
সেকেন্ড পার্টে বাকিগুলো সব করে দেবো এই অনুশীলনীর। এর আগে বা পরের যে ভিডিওগুলো আছে অঙ্কের, সেগুলো তোমাদের যদি লাগে তাহলে অনুশীলন ধরে ধরে তোমরা আমাকে কমেন্টস করবে, কমেন্টস করে জানাবে যে কোনটার ভিডিও লাগবে, সেটা আমি কিন্তু এখানে করে দেবো, ঠিক আছে? সেই চ্যাপ্টারের ভিডিও বা কোনো সাবজেক্টের যদি স্পেসিফিক কোনো পরিবেশের ওপরে বা হিস্ট্রি জিওগ্রাফির উপরে কোনো সাবজেক্টের উপরে ভিডিও লাগে তাহলে সেটা করে দেবো। সো এটা তোমরা দেখে নিলে নিশ্চয়ই অঙ্কগুলো করবে বাড়িতে, ভালো করে করো, প্র্যাকটিস করো, আরও স্মার্টলি অঙ্কগুলো করার চেষ্টা করো, দেখবে তোমাদের অঙ্ক হয়ে যাবে অনেক সহজে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।